হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি পর্যায় সারণী অধ্যায় থেকে নতুন একটি সৃজনশীল সলভিং ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের পর্যায় সারণী অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে যে কোশ্চেনটা আসছে 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা নিয়ে আজকে আমরা সলভ করবো আর কি। তো এই কোশ্চেনে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমার গ নম্বরের কোশ্চেন এই অধ্যায়ের জন্য। দেখো কি সুন্দর করে কোশ্চেনটা দেওয়া আছে, এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয়। এই টাইপের কোশ্চেন তোমার পর্যায় সারণী অধ্যায় থেকে যে কোনো ধরনের পরীক্ষায় আসবে, মানে আসবে তোমার ইনশাল্লাহ যে কোনো একটা পরীক্ষায় তুমি কমন পাবা। সো এই যে গ নম্বর তুমি কী করবা, গ নম্বর সলভিংয়ের সাথে সাথে তুমি যখনই সলভ করবা এটা 100% গ্যারান্টি দিয়ে রাখো, কারণ এই কোশ্চেন তোমার আসবে মানে আসবেই, ঠিক আছে। এবং এই কোশ্চেন তোমাকে আমি এমনভাবে সলভ করাবো আজকে যাতে দুনিয়ার সবচেয়ে ইজি নিয়ম মনে হয় এবং তুমি সবচেয়ে মজা যেন তুমি এই অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করে যেন তুমি পাও। এর আগে আমরা তোমাদের সিকিউ সলভিং ক্লাসগুলোতে যে ধারাবাহিকতা বজায় রাখছি, এর আগে আমরা তোমাদের ঢাকা বোর্ডের শিক্ষার্থী তোমরা যারা আসো অলরেডি কোশ্চেন কিন্তু সলভের ভিডিও কিন্তু দেওয়া আছে। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে সলভ করে নিতে পারবা। এবং যে কোনো বোর্ডের জন্য ঢাকা বোর্ড শুধুমাত্র নট অনলি ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, যে কোনো বোর্ডের জন্য ওই কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ। এবং ওটা যদি আমরা টাইপ 1 ধরে নিই, এটা একটা টাইপ 2 এর কোশ্চেন। এবং দেখা যাবে এই অধ্যায় থেকে মাত্র 2-3টা টাইপের কোশ্চেন যদি আমি সলভ করাই দিই, ইনশাল্লাহ এই অধ্যায়ের যে কোনো কোশ্চেন তুমি নিজে সলভ করতে পারবা। দেখা যাবে এই কোশ্চেন সলভের পর আজকের এই কোশ্চেনটা সলভ করার পর তুমি অটোমেটিক এই অধ্যায় থেকে 15 থেকে 20টা কোশ্চেন এমনিতেই সলভ করতে পারবা, ঠিক আছে। তো চলো আর সময় নেই, আমরা একদম শুরু করি। তো প্রথমেই হচ্ছে ক নম্বরে আমাদের কী দেওয়া আছে যৌগমূলক কাকে বলে। তো এই জিনিসগুলো তোমরা সবাই মুখস্থ করো। তো মুখস্থ করা যাবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি কোনো কিছুই মুখস্থ করা লাগবে না। তোমার জাস্ট কী করতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, জাস্ট ভাইয়ের বেসিকটা বুঝতে হবে। কীরকম করে দেখো, বলার টেকনিক আছে। তুমি যদি এই জিনিসটাকে মুখস্থ না নিয়ে তুমি যদি এভাবে বলতে পারো, দেখো তো যৌগমূলক জিনিসটা কি, আমি তোমাকে যদি বলি অ্যামোনিয়াম 4+, এটা একটা যৌগমূলক, তাই না? তো এই যৌগমূলকে আসলে ঘটনাটা কী ঘটতেছে দেখো তো, এটা একটা পরমাণুগুলো একাধিকভাবে যুক্ত আছে, তার সাথে আধান আছে, আয়ন আছে, এটাই, তাই না? তাহলে আমি যদি বানাই লিখতে পারি, দেখো আমার মতো করে, এক বা একাধিক পরমাণু গুচ্ছ পরস্পরের সাথে মিলিত হয়ে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নের ন্যায় আচরণ করে তাকে কি বলে, তাদেরকে যৌগমূলক বলে, তাই কি না? দেখো তো, এই যে ধনাত্মক বা ঋণাত্মক থাকবে, এখানে তোমার ঋণাত্মকও থাকতে পারে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমাকে যদি দেখায় যে CO3 বা CO3, হ্যাঁ CO3, এখানে হচ্ছে 2-, দেখো এখানে যেমন প্লাস ছিল এখানে তেমন মাইনাস। তাহলে এক বা একাধিক পরমাণু গুচ্ছ পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট যে কী করে, একটা আয়নের ন্যায় আচরণ করে, সেটাকে বলা হয় আমাদের যৌগমূলক। সো এইভাবে তুমি যদি মনে রাখতে পারো তো তোমার জন্য আমার মনে হয় না কোনোভাবে এই জিনিসগুলো তোমার কাছে কঠিন মনে হবে এবং মুখস্থ মনে হবে। অ্যান্ড এই জিনিসগুলো তুমি যদি বুঝে না পড়ো তাহলে তোমার আলটিমেট তুমি মুখস্থ করবা, দেখবা কিছুক্ষণ পরে আবার ভুলে গেছো। তো এই জিনিসগুলো আমি তোমাকে এই যে সিক্রেট হ্যাকস অ্যান্ড টিপসগুলো বলে দিচ্ছি, এটাই তোমাকে আলাদা করে একদম কোশ্চেন সলভিংয়ে আলাদা একটা দক্ষতা অর্জন করাবে। সো কোনোভাবে মিস দেবে না। এবং যদি মনে হয় যে তোমার আমি হেল্প করতেছি, তাহলে এই ক্লাসটা করার পর তোমার যদি মনে হয় যে অনেক ভালো একটা ক্লাস নিছি আমি, তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে একটু ছড়াই দিও, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা, সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুদেরকেও সাথে বলে দেবা যাতে সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে। সো ওকে, চলো শুরু করি। আমরা হচ্ছে গ নম্বর কোশ্চেন নম্বর গ, আমরা গ দিয়ে শুরু করবো। এবার ইথিনকে অলিফিন বলা হয় কেন, এটা 11 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা আলোচনা করব। এটা আলোচনা যদিও করতে চাই, তোমার এটা কি হয়, এটা মনে করো যে এটা হচ্ছে ইথিন মানে কি অ্যালকিনের তোমার কিছু মৌল আছে যেগুলো হচ্ছে তরলে রূপান্তরিত হতে পারে। তো তরল পদার্থে রূপান্তরিত হতে পারে, ওগুলোকে আসলে ওই তরল পদার্থগুলোকে তোমার হচ্ছে অলিফিন বলা হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে গ নম্বর কোশ্চেনটা সলভ করি। গ নম্বর কোশ্চেন দেখো, উদ্দীপকে এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে এক্স ও ওয়াই, তাহলে লিখে ফেলো। উদ্দীপকের এক্স মৌলটি, উদ্দীপকের এক্স ও ওয়াই মৌল কী দেওয়া আছে, এক্স ও ওয়াই মৌলটি যথাক্রমে কী বলো তো, তোমার X4, অর্থাৎ এই মৌলটা কি, মৌলটা হচ্ছে বেরিলিয়াম। কীভাবে বুঝলাম,
এই যে আমাদের পারমাণবিক সংখ্যা 4 দেওয়া আছে এবং এই 4 হচ্ছে আমাদের তার পরিচয় নির্দেশ করতেছে এবং এটা হচ্ছে আমাদের প্রতীকটা হবে BE, তাই না? যারা পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারো না, আমার হচ্ছে একটা শর্টকাট ভিডিও আছে অ্যান্ড হচ্ছে ফাউন্ডেশন লেকচার আছে, তুমি কেমিস্ট্রির 12টা অধ্যায়ের বেসিক একটা মাত্র ভিডিওতে তুমি 2টা মাত্র ভিডিওতে সম্পূর্ণ করে নিতে পারবা। তো আমার বেসিক টু প্রিমিয়াম কোর্সে জাস্ট আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূর স্টাডি কেয়ার। সো এই যে নূর স্টাডি কেয়ারে যাবা, দেন হচ্ছে তুমি কী করবা, প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্ট অপশনে গিয়ে তুমি দেখবা কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম, ওখানে ফাউন্ডেশন লেকচার আছে, ফাউন্ডেশন লেকচার। ওই ফাউন্ডেশন 2টা লেকচার যদি করতে পারো, তোমার কেমিস্ট্রির যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ 12টা অধ্যায়ের বেসিক ওই 2টা লেকচারে তুমি হচ্ছে কমপ্লিট করে নিতে পারবা। সো ওই 2টা লেকচার অবশ্যই ডান করে নিবা, দেন হচ্ছে দেখবা এগুলো একদম ইজি হয়ে গেছে। আর সবচেয়ে সহজ এবং শর্টকাট নিয়ম, বাংলাদেশের একদম ইউনিক প্ল্যানে তোমাকে আমি ওই ক্লাসগুলো নিছি, ঠিক আছে? তুমি দেখলেই বুঝবা। ওকে, সমস্যা নেই, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, তুমি চাইলে ওখান থেকে করে নিতে পারবা। ওকে, তো ওই মৌলটি কী দেওয়া আছে দেখো তো। ওই মৌলটি হচ্ছে আমাদের 22। তো এটা আসলে কি? এটা আসলে ভাইয়া টাইটানিয়াম। তাই না? সো টাইটানিয়াম আসলে কী দিয়ে প্রকাশ করতে হয়? TI, এটা হচ্ছে তার প্রতীক, TI, বুঝছো? এখন তোমাকে বলতেছে এটার ওকে, এখন আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস করব। তাহলে উদ্দীপকের মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস করে পাই, তাহলে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব পর্যায় কত, গ্রুপ কত। ইলেকট্রন বিন্যাস করে পাই, তাহলে X মৌল, তার মানে বেরিলিয়াম কত? 4। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস, তোমরা যদি ইলেকট্রন বিন্যাস না পারো, আমি ডিসক্রিপশন বক্সে তোমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফাউন্ডেশন লেকচার করলেই হবে, ওখান থেকে করে নিবা, ঠিক আছে? 1s2 তাহলে এটা গেল। এবার টাইটানিয়াম কত? 22। এখন তার আগে এখানে একটা কাজ করবা, পর্যায়টা নির্ণয় করে নিবা সাথে সাথে। পর্যায়টা কত ভাই? সর্বশেষ শক্তি স্তর যেটা, সেটাই পর্যায়। তাহলে পর্যায় হচ্ছে 2 এন্ড গ্রুপ এবং দিবা এবং গ্রুপটা কত? গ্রুপ হচ্ছে আমার সর্বশেষ শক্তি স্তর S এবং S অরবিটালের, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যাটাই তার গ্রুপ নির্দেশ করে। এখন এখান থেকে 1s, বা আমি যেভাবে একদম বস নিয়ম যেভাবে করাই ইলেকট্রন বিন্যাসের, S P S, একদম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে পাবা, S P S, তারপরে D। ওকে, তাহলে দেখো S শুরু হবে অন দিয়ে, এটা 2, এরপরে এটা হবে 3, এটা হবে 4, P শুরু হয় 2 দিয়ে, এটা হবে 3 অ্যান্ড এটা হবে 3 দিয়ে শুরু। ওকে, তাহলে দেখো এখানে থাকবে 2টা ইলেকট্রন, তাহলে 10টা, 2টা 12টা, 12টা 6টা, কয়টা? 18টা, তাই না? 18 2 20টা, 20 আর 2 22, এই যে 3D 22, ঠিক আছে? অ্যান্ড তুমি চাইলে 3Dটাকে এখানে লিখতে পারো, অ্যান্ড ফরেস্টটাকে পরে লিখতে পারো, ঠিক আছে? এটাও হবে, কোনো সমস্যা নেই, তুমি চাইলে আগেরটাও লিখতে পারো। এখন এটারও পর্যায় নির্ণয় করতে হবে, পর্যায় নির্ণয় করতে হবে। তাহলে পর্যায় কত? পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, পর্যায় হচ্ছে 4 এবং গ্রুপটা কত? গ্রুপ হচ্ছে সর্বশেষ শক্তি স্তর S এবং তার পূর্বে D আছে, তাহলে S আর D এর যোগফল, তাহলে 2 যোগ তোমার 2, তাহলে এটা গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 4, বুঝছো? সো এটা হচ্ছে গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে হবে। প্রথম কাজটা এভাবে করে ফেলতে হবে। এন্ড তোমরা বুঝছো না বোঝা নাই? বলো, বুঝছো নাকি বোঝা নাই? আশা করি একদম কমপ্লিট, ঠিক আছে? এটা করার পর তোমাকে কী করতে হবে? ইলেকট্রন বিন্যাস করে এদের মৌলের অবস্থান নির্ণয় করতে হবে। সেটাই হয়ে গেছে। তুমি বলবা বেরিলিয়াম মৌলটি বেরিলিয়াম 2 নম্বর পর্যায়, 2 নম্বর
পর্যায় এবং 2 নম্বর গ্রুপে এবং তোমার টাইটানিয়াম মৌলটি কত নম্বর পর্যায়? 4 নম্বর পর্যায়। 4 নম্বর পর্যায় এবং কত নম্বর? 4 নম্বর গ্রুপে অবস্থিত। এটাই অ্যান্সার। ঠিক আছে, ইজি পিজি কিনা বলো? এভাবে করে দিবা, ইনশাল্লাহ 3-এ 3 পেয়ে যাবা। 3-এ 3 পেয়ে যাবা। ওকে, অ্যান্ড তুমি চাইলে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের নিয়মগুলো লিখে তারপরে করতে পারো, সেটাও মোর দেন এনাফ। ঠিক আছে, সেটা একদম মোর অ্যাপ্রিপ্রিয়েট হবে। তুমি চাইলে করতে পারো, ওটা হচ্ছে এটাও করতে পারবা। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সো আমাদের হচ্ছে গ নম্বর শেষ। ঘ নম্বর, নিজের কোন মৌল দুটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উদ্দীপকের কোন মৌল দুটি? তাহলে আমাকে কী করতে হবে? আগে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে মিশালাম। সো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, তোমার এটা যেমন সিকিউ এসকিউ সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আমরা হচ্ছে জানি। তোমরা যদি ভালো মতো পড়াশোনা করে থাকো তাহলে বলতেই পারবা যে 24 এবং 29 এই দুটো হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দিবে। তাহলে আমরা আগে প্রত্যেকটাই ইলেকট্রন বিন্যাস করে দেখব। হ্যাঁ, উদ্দীপকের কোন মৌল দুটি? তাহলে ঘ নম্বর। হ্যাঁ, উদ্দীপকের ঘ। তাহলে ঘ এটা হচ্ছে তোমার অনেক সময় কোশ্চিনে দেয়, অনেক সময় কোশ্চিনে দেয় না, এই তো আর কি। সো এটা তুমি যেভাবে করবা। উদ্দীপকের মৌলগুলো যথাক্রমে X4, অর্থাৎ মৌলটা হচ্ছে বেরিলিয়াম 4। ঠিক আছে, সমান দিবা তাহলে হবে। এরপরেরটা Y22। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে টাইটানিয়াম 22। এরপরে হচ্ছে জেড। তাহলে জেড কার আমরা জানি? জেড জানি আমরা ক্রোমিয়াম, তাই না? ক্রোমিয়ামের 24 হয়, ক্রোমিয়ামের 24। এবার আর হচ্ছে 29। সো এটা কার? এটা হচ্ছে আমাদের কপারের হয় 29, তাই কি না? তাহলে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করবা। ঠিক আছে, এবার ইলেকট্রন বিন্যাস। তাহলে বেরিলিয়াম 1s 2s 2 1s 2s 2p 1s 2s 2p 3s 3p 3d 4s 2 4 10 12 18 আর 2 20 20 আর 2 22। ঠিক আছে, এবার 1s 2s 2p 3s 3p 3d 4s। ঠিক আছে, 2 2 আর এটা হবে 6, এটা 2, এটা 6, এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে আমাদের 8, তাই কি না? 24 না, 8 তো না 6, এটা হচ্ছে 6। ওকে, 6 নাকি 5 দেখি। 18 20 20 আর 4 24, এটা হচ্ছে 4 1s 2s
2p 3s 3p 3d 4s 2 4 10 12 18 20 20 আর 9 29। সে দেখো প্রত্যেকটা এই দুইটা মৌল, দেখো তো তুমি প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করার পর তুমি কি দেখতে পাচ্ছ? প্রথমত এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যেটা হয়েছে এটা দেখো তো, এটা হচ্ছে এখানে হচ্ছে ডি অরবিটালে 5টা ইলেকট্রন যদি দিয়ে ফেলতে পারি তাহলে এখানে হচ্ছে অর্ধপূর্ণ হইতে পারে। তো অর্ধপূর্ণ নেই, তার মানে এটা হচ্ছে অস্থিতিশীল অবস্থা। এটা অস্থিতিশীল অবস্থা। এটাও দেখো তো এটা পূর্ণ থাকতে চাই, তার মানে 9টা আছে, 10 করে দিলে হচ্ছে স্থিতিশীল হইতো, কিন্তু এই দুইটাই কি অস্থিতিশীল অবস্থা। সো আমরা হচ্ছে উপরোক্ত এবার লিখবা উপরোক্ত দুটি মৌল ক্রোমিয়াম 24 এবং কপার 29। এরা কি? ক্রোমিয়াম 24 এবং কপার 29। এরা কি? এরা হচ্ছে পরস্পর দুইটা হচ্ছে অস্থিতিশীল অবস্থা, অস্থিতিশীল অবস্থার ইলেকট্রন বিন্যাস প্রদান করে, তাই ক্রোমিয়াম এই দুটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ভুল। আচ্ছা এখানে দিই ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে না দিয়ে ভুল দিই, হচ্ছে ভুল, ঠিক আছে। সো এটা হচ্ছে ভুল। তাহলে সঠিকটা কি? অতএব সঠিক ইলেকট্রন বিন্যাস করে পাই, লিখবা সঠিক ইলেকট্রন বিন্যাস করে পাই। সঠিক ইলেকট্রন বিন্যাস করে পাই। কি লিখবা? দেখো ক্রোমিয়াম 24 এটা সমান সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র 4-এর জায়গায় 5 হবে। 1s 2s 2p 3s 3p 3d 4s, তাই না? 2 2 6 2 6, এখানে হয়ে যাবে 1 অ্যান্ড এখানে হয়ে যাবে 5, 4-এর জায়গায় কত? 5, তাহলে সঠিক হয়ে যাবে। ওকে, দেখা যাচ্ছে কি বলো তো? হ্যাঁ দেখা যাইতেছে, তাই না? ওকে, একদম সহজ, সিম্পল, ইজি পিজি টাইপ, প্যারা নিও না, সলভ হয়ে গেছে আমাদের। হ্যাঁ এবার আর কত? সরি এটা তো আর তো না, আমাদের কপার, তাই না? কপার কত? 29। সো 29, এটা কী করতে হবে? সব কিছু সেম, শুধুমাত্র 9টা 10 হবে। 2s 2p 3s 3p 3d, এরপরে 4s। তাহলে 2 4
10, 2 4 10, 12, 18, এরপরে এটা হচ্ছে 2 হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে যেহেতু 29 তাহলে এটা হচ্ছে হবে 10, তাই না? এবার ঠিক আছে, এবার তুমি বলে দিবা অতএব এগুলো হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। সঠিক ইলেকট্রন বিন্যাস তো করছোই, তাহলে তুমি এখন লাস্টলি বলবা কি বলবা যে কপার এবং ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। অতএব ক্রোমিয়াম 24 এবং কপার 29 এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। শেষ। পারবা নাকি পারবা না বলো? একদম ডান। সো এরই মধ্যে দিয়ে আমাদের রাজশাহী বোর্ড 2025-এর যে কোশ্চিন এটা সম্পূর্ণ ফুললি অ্যান্সার করা ডান, এবং সবচেয়ে ইজি পিজি নিয়মেই করাইছি যাতে তোমার সবচেয়ে ভালো লাগে। ওকে, এবং আশা করি সবচেয়ে বেশি মজা তুমি পাবা এবং সবচেয়ে বেশি ভালো মার্কস তুমি এখান থেকে ক্যারি করতে পারবা। ওকে, সো অবশ্যই ভাইয়ের সাথে যুক্ত হয়ে থাকবা অ্যান্ড বেশি বেশি বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো ছড়িয়ে দেবা, এবং অবশ্যই ভাইয়ের নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।